সারাদিন অর্থাৎ ভোর থেকে সারাদিন ইসরায়েলের উপর হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। এই হামলায় ব্যবহৃত হয়েছে বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এই খবর আর আসলে চাপা থাকেনি, মোটামুটি আন্তর্জাতিক গণমাধ্যমে চলে এসেছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের কয়েকজন সেনা মারা গেছে, সে কথাও বলেছে। ইসরায়েল অন্য একটা দাবি করেছে, দাবির সত্যতা পাওয়া যায়নি। আল জাজিরা বলেছে ইসরায়েল দাবি করেছে, তুরস্কের আনাদলুও বলেছে ইসরায়েল দাবি করেছে যে ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে, ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। কিন্তু ইরানের গণমাধ্যম এখনো নিশ্চিত করেনি। যুদ্ধের সময় নিশ্চিত হওয়া কঠিন ব্যাপার। এপাশে আর একটা বড় খবর আমি দেখলাম, এক্স পোস্টে বলা হচ্ছে বিষয়টি পুতিনের মাধ্যমে আসতে পারে, এবং সেই কথাটা হচ্ছে এই যে আজকে যে ইরানের আইআরজিসি ইসরায়েলের উপরে ব্যাপক হামলা চালিয়েছে, সেই হামলার ভেতরে নেতানিয়াহুর বাংকারও পড়েছে। নেতানিয়াহু যে বাংকারে ছিলেন সেই বাংকারে 2টি ক্ষেপণাস্ত্র পড়েছে, এবং অনেকে ধারণা করছে যে নেতানিয়াহু এই হামলায় মারা গেছেন, বাট এখনো নিশ্চিত কোনো কিছু নয়। আমি আগেই বলেছি, এখনো বলছি, যুদ্ধের সময় নিশ্চিত করে বলা কঠিন ব্যাপার যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট পক্ষ ঘোষণা দিচ্ছে। তো আসলে নেতানিয়াহু মারা গেছেন কিনা, ইরানের নৌবাহিনীর প্রধান মারা গেছেন কিনা, এ সমস্ত বিষয়ে আরো একটু সময় লাগবে মনে হয় পরিষ্কার হওয়ার জন্য। আমরা সেই সময়ের অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমি এতক্ষণ যে বিষয়গুলো উল্লেখ করলাম সেটি হচ্ছে যে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপরে ব্যাপক হামলা পরিচালিত হয়েছে। আজ সারাদিন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মারা হয়েছে, আর ইসরায়েলও বিভিন্নভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছে। ইসরায়েলের গণমাধ্যম বলছে যে নেতানিয়াহু নাকি ইরানের উপরে ব্যাপকভাবে হামলা জোরদার করার জন্য 48 ঘন্টা ব্যাপকভাবে ইরানের উপর হামলা চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। কেন নির্দেশ দিয়েছেন? নেতানিয়াহু আশঙ্কা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি ইরানের যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়ে যায়, তাহলে ইসরায়েল যা করতে চেয়েছিল আসলে তা এখনো করতে পারেনি। সেক্ষেত্রে এই মুহূর্তে যত বেশি পারা যায় ইরানের ভেতরে ক্ষয়ক্ষতি করতে হবে বিমান হামলার মাধ্যমে। এটা হলো ইসরায়েলের টার্গেট। আর ইরান আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে একটা আলাপ আলোচনার কথা উঠেছে, যদিও ইরান তা নাকচ করেছে, তারপরেও একটা আলাপ আলোচনা উঠেছে এবং ইরান এ ব্যাপারে আনুষ্ঠানিক একটা জবাব দিয়েছে আমেরিকাকে। আমি সেই বিষয়ে একটু পরে আসছি। সেক্ষেত্রে যেহেতু আলাপ আলোচনা উঠেছে, সেক্ষেত্রে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো সময়ে গিয়ে হয়তোবা যুদ্ধবিরতি হতে পারে, অথবা যুদ্ধ থেমে যেতে পারে, অথবা একটা কূটনৈতিক উদ্যোগ তো নেওয়া হতেই পারে। তখন ইরানও আরো যা কিছু করতে চায় ইসরায়েলের ভেতরে অন্তত তা করতে পারবে না। সেক্ষেত্রে ইরান ব্যাপকভাবে ইসরায়েলের উপরে হামলা চালাচ্ছে। এই হামলা আসলে শেষ পর্যায়ের, বলে না আখেরি হামলা, সেই আখেরি হামলা চলছে আমি যতদূর বুঝতে পারছি। আমি আর একটা তথ্য আপনাদেরকে জানাই। আজকে সারাদিন অর্থাৎ ভোর থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা শুরু হয়েছে বা চলেছে, এই হামলার আওতায়, এই হামলার অংশ হিসেবে কুয়েতে, বাহরাইনে, সৌদি আরবে এই সমস্ত জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোতে মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি শুধু আপনাদেরকে এটুকু জানাই যে আমাকে সকালে যে ব্যক্তি জানিয়েছিল যে বাহরাইন একদম শেষ হয়ে গেল, কার্যত বাহরাইন আজকে একদম শেষ হয়ে গেছে। সৌদি আরবেরও বেশ কয়েক জায়গায় হামলা চালিয়েছে এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে একই রকমের ভাবে হামলা চালিয়েছে, মারাত্মক হামলা। এবং আজকের এই হামলাগুলোর পরে গালফ কোঅপারেশন কাউন্সিল, জিসিসি, যেটা, যার সদস্য কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, এই দেশগুলো একটা বিবৃতি দিয়েছে ইরানের বিরুদ্ধে যে ইরান আসলে যা করেছে তা এখন রেড লাইন ক্রস করে ফেলেছে।
তারপরে কি করতে হবে অবশ্যই সেটা বলেনি বা কোনো ঘোষণা আসেনি। এই কথা কেন বলেছে? মানে আজকে ইরান, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরব বিশেষ করে এই কয়টা দেশের উপরে অসম্ভব রকমের হামলা চালিয়েছে। এই কয়টা দেশ বলতে আমি একদম ক্লিয়ারলি মিন করছি যে এই কয়টা দেশ বলতে এই কয়টা দেশে মার্কিন যে সমস্ত স্থাপনা, ঘাঁটি ইত্যাদি ইত্যাদি রয়েছে সেই জায়গায়। আপনারা নিশ্চয়ই জেনেছেন এর মধ্যে যে আমেরিকার হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে আর মার্কিন সেনাবাহিনীর সদস্যরা থাকতে পারছে না। এখান থেকে তারা চলে গেছে পালিয়ে পালিয়ে কোনো রকমের বিভিন্ন হোটেলে, বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন বেসামরিক অফিস আদালতে থাকার চেষ্টা করছে। এবং ইরান বলেছে, ইরানের তো নিজস্ব গোয়েন্দারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খুবই তৎপর। পাশাপাশি ইরান প্রত্যেকটা দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যে আপনাদের দেশে কোথায় কোথায় মার্কিন সেনা বা ইসরায়েলি সেনারা লুকিয়ে আছে এটা জানান। তো কিছু কিছু তথ্য তো নিশ্চয়ই পাচ্ছে এবং সেখানে হামলা চালাচ্ছে। জিসিসির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতির ভেতর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরান আসলে কতটা হামলা চালিয়েছে। গালফ কোঅপারেশন কাউন্সিল তো যাই হোক একটা বিবৃতি দিয়েছে যার থেকে পরিষ্কার হচ্ছে যে ইরানের হামলা ভয়ঙ্কর হামলা হয়েছে, কিন্তু ইসরায়েল আর কোনো বিবৃতি দিচ্ছে না। তারা চোখ বন্ধ করে, চোখ মুখ বুজে মার খাচ্ছে এবং হজম করার চেষ্টা করছে, আর তারা প্রতিশোধ দেওয়ার চেষ্টা করছে, এটাও ঠিক। তো আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন কিনা ইরানি নৌবাহিনীর প্রধান এখনো নিশ্চিত নই। একইভাবে নিশ্চিত নই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছে কিনা। এর আগে নেতানিয়াহুর মৃত্যুর খবর বলা হয়েছিল, নানা রকমের কথাবার্তা হয়েছে সে সময়। পরবর্তীতে এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে নেতানিয়াহু বেঁচে আছে। এপাশে কয়েকদিন আগে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাকারি এই ভদ্রলোকের মৃত্যুর খবর দিয়েছিল। এমনকি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদের মৃত্যুর খবর দিয়েছিল যে সেও মারা গেছে, কিন্তু আসলে তো অনেক কিছু ঘটেনি। আবার এটাও ঠিক, অনেকেই মারা গেছে। তো ইরানের যারা মারা যাচ্ছে তারা তো কম বেশি তাদের কথা জানা যাচ্ছে যে অমুক অমুক মারা গেছে। ইসরায়েলের কে কে মারা গেল তার জানাই যাচ্ছে না। শুধু ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন গিয়ে পড়ছে রাস্তায়, ফাঁকা জায়গায়, একটা দুটো গাড়ির উপরে কিংবা বাসা বাড়ির আপনার করিডোরে, এইরকম একটা ভাব, কিছুই যেন হচ্ছে না। কিন্তু বিভিন্নভাবে বিশেষ করে মোবাইল দিয়ে টুক করে 10 সেকেন্ডের ফটো তুলে বা ছবি তুলে বা ভিডিও করে ক্লিক দিয়ে দিল, এক্সে প্রকাশ হয়ে গেল। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন তার মূলধারার গণমাধ্যমের উপর মানুষ অনেকটাই নির্ভর করে না। চট করে মোবাইল দিয়ে ক্লিক মেরে পাঠিয়ে দিচ্ছে, পোস্ট হয়ে যাচ্ছে, মানুষ জেনে যাচ্ছে। এইরকম ভাবে আমরা জেনেছি ইসরায়েলের অনেক বড় বড় কর্মকর্তা মারা গেছে, দু একজন মন্ত্রীও মারা গেছে এবং ইসরায়েলের ভেতরে মারাত্মক রকমের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করছে এই যুদ্ধ বন্ধের দাবিতে। এমনকি আজকেও রোমে ফিলিস্তিন এবং ইসরায়েলি মায়েরা বিক্ষোভ করেছে শান্তির জন্য। তো ইসরায়েলি গণমাধ্যমে সমস্ত পাওয়া যাবে না, মূলধারার পশ্চিমা গণমাধ্যম এগুলো খুব একটা আসছে না। যাই হোক, তো এই যখন পরিস্থিতি তখন বিশ্ব অঙ্গনে এই যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনা চলছে, একথা ঠিক। তবে পাশাপাশি একথাও ঠিক আমেরিকা প্রচন্ড রকমের প্রতারণার আশ্রয় নিতে যাচ্ছিল বা চেষ্টা করছে, ইরান কিন্তু সেটা ধরে ফেলেছে। সেই প্রতারণা হচ্ছে আরো একবার যুদ্ধবিরতির আলোচনায় নিয়ে আবার নতুন করে ইরানের উপরে মারাত্মক রকমের আঘাত করা এবং এই কয়দিন তারা একটু রেস্ট নিয়ে নিজেদেরকে নতুন করে অর্গানাইজ করে নিয়ে ইরানের উপর হামলা চালানোর চেষ্টা, কিন্তু ইরান ধরে ফেলেছে বিষয়টা। ইরান এই জন্য কোনো রকমের যুদ্ধবিরতি দেয়নি এবং যুদ্ধবিরতির আলাপ করছেও না। মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল দুই জায়গায় সমান তালে হামলা চালাচ্ছে। এরপরেও আমেরিকার প্রস্তুতি কিন্তু থেমে নেই। সুপ্রিয় দর্শক, আমেরিকা কিন্তু ইরান থেকে সেই উভচর জাহাজ নিয়ে আসছে, আবার 82তম এয়ারবোর্ন ইউনিটের সদস্যদেরকে আনছে। তারা ইরানে স্থল অভিযান চালাবে, একটা দ্বীপ দখল করে নেবে। মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কোনো একটা দেশ নাকি সে ব্যাপারে হেল্প করতে চায়, ইরান তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে এবং ইরান একদম পরিষ্কার করে বলেছে। আমি একটু কিছুক্ষণ আগে এই যে মাত্র সন্ধ্যা থেকে যখন খোঁজ নিচ্ছিলাম, দেখলাম যে ইরান তার কমান্ডোদেরকে একদম পরিপূর্ণভাবে প্রস্তুত রেখেছে পারস্য উপসাগরের উপকূলীয় এলাকায়। আমেরিকার সেনাবাহিনী নামার সাথে সাথেই তাদেরকে ক্র্যাশ ডাউন করে দেবে, একদম ক্র্যাশ করে দেবে।
এইরকম একটা প্ল্যান নিয়ে ইরান রয়েছে। এই অবস্থায় ইয়েমেনের হুতিরা বলেছে অন্য একটা কথা। এখানে কিন্তু ঘটনার ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। হুতিরা বলেছে, এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হুতিরা বলেছে আরব দেশগুলোকে যে খবরদার মার্কিন সরকারের টুলস হিসেবে, হাতিয়ার বা পুতুল হিসেবে ব্যবহার হবেন না, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। তার মানে ইরানের বিরুদ্ধে যদি কোনো দেশ জড়িয়ে যায় যুদ্ধে, তাহলে হুতিরা কিন্তু তাদের এগেনস্টে শুরু করে দেবে। আর ইরান বলেছে যে যদি আমেরিকা হরমুজ প্রণালী এলাকায় ভয়ঙ্কর কোনো রণক্ষেত্র তৈরি করতে চায়, তাহলে কিন্তু এই রণক্ষেত্র বিস্তৃত হয়ে বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটার মূল বক্তব্যটা কি? এটার মূল বক্তব্য হচ্ছে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করতে গেলে ইয়েমেনের হুতিরা এই যুদ্ধে জড়িয়ে যাবে এবং লোহিত সাগর বাব আল মানদেব প্রণালী এটা সিল করে দেবে, এটাও বন্ধ করে দেবে। তার মানে হরমুজ প্রণালীতে যেসব জাহাজ বের হয়ে বাব আল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগর দিয়ে ইউরোপ আমেরিকার দিকে যেতে চায়, সেই জাহাজ কিন্তু বাব আল মানদেব প্রণালী দিয়ে যেতে পারবে না। অথবা লোহিত সাগর হয়ে যে সমস্ত জাহাজ এশিয়ার বিভিন্ন দেশে আসতে চায়, সেই সমস্ত জাহাজও আসতে পারবে না। তার মানে পথ কিন্তু দুইটাই বন্ধ হয়ে গেল। সৌদি আরবের উত্তর পাশ দিয়ে পারস্য উপসাগর, দক্ষিণ পাশ দিয়ে লোহিত সাগর, আর জাজিরাতুল আরব যে জায়গাটা, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এই যে পুরো দ্বীপ, যেটা এই দ্বীপের দক্ষিণ পূর্ব পাশে হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেনের সাথেই বাব আল মানদেব প্রণালী, ভারত মহাসাগরের সংযোগ এবং লোহিত সাগর। খুবই কৌশলগত একটা বিষয়। খেয়াল করেন যে এটা মনে হয় আল্লাহর বিশেষ কোন রহমত। হরমুজ প্রণালী এলাকায় ইরানের কন্ট্রোল এবং তাদের অবস্থানটা সুদৃঢ় এবং বেশি, আর বাব আল মানদেব প্রণালী এলাকায় হুতিদের, ইয়েমেনের অবস্থান, তাদের জোরালো অবস্থান এবং তাদের অবস্থান খুবই সুদৃঢ়, তারা খুবই স্ট্রং এখানে। এই এবং দুটোই মূলত, আমি ধর্মভিত্তিক কোনো আলোচনা করছি না, জাস্ট আলোচনার প্রেক্ষাপটে এসে গেল তাই বলছি, দুটোই কিন্তু শিয়া মাযহাব অনুসারী দেশ বা সম্প্রদায়। এই হুতিরাও শিয়া মাযহাব অনুসরণ করে, ইরান তো করেই। এই দুটি প্রণালী বিশ্ব মানচিত্রে, বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো হরমুজ প্রণালী, ফলে হরমুজ প্রণালীতে তো ইরানের কন্ট্রোল আছেই, বাব আল মানদেবেও ইরানের কন্ট্রোল, কারণ সেখানে হুতিদের কন্ট্রোল মানে ইরানের কন্ট্রোল। এই কারণে আমি বলছি যে হরমুজ প্রণালীর কন্ট্রোল নিতে গেলে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, লাশের পর লাশ, এবং আমি জানি না, আমি আশঙ্কা করছি পারস্য উপসাগরের নীল জল কিভাবে রঙিন হয়ে যায় আমি ঠিক নিশ্চিত না। একইভাবে লোহিত সাগর বাব আল মানদেব প্রণালীর পরিস্থিতিও একই রকম হতে পারে। তার মানে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে যায়, তাহলে পরিস্থিতি কিন্তু এই হতে যাচ্ছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর এই এলাকায়ও, বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগর এই এলাকায়ও, দুটো জায়গায় খুব ভয়ঙ্কর একটা রণক্ষেত্রে পরিণত হবে এবং এর পরিণতি আমেরিকাকে তো ভোগ করতেই হবে, দুই পক্ষকেই ভোগ করতে হবে। আমি সর্বশেষ যে আলোচনাটুকু করে শেষ করব সেটি হচ্ছে যে ইরানের কাছে যে আমেরিকা তৃতীয় পক্ষের মাধ্যমে, আমরা জানতে পেরেছি যে পাকিস্তানের মাধ্যমে 15 দফা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ইরান তার সরাসরি নাকচ করেছে আনুষ্ঠানিকভাবে বুধবার রাতে, গত রাতে। এই আনুষ্ঠানিকভাবে নাকচ করে বরং ইরান পাল্টা প্রস্তাব দিয়েছে। আমেরিকার 15 দফার ব্যাপারে ইরান বলেছে এটা একটা একপেশে প্রস্তাব, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়, এবং আমেরিকাকে জানতে হবে যে তাদের প্রস্তাবের ভিত্তিতে নয়, আমাদের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধের অবসান ঘটবে, এবং যুদ্ধের কখন অবসান ঘটবে, কিভাবে হবে, এ সমস্ত সবকিছু আমরা নির্ধারণ করব, আমেরিকা নয়। এরপরে ইরান আমেরিকাকে 5 দফা প্রস্তাব দিয়েছে। এই 5 দফা প্রস্তাব যদি আমেরিকা মানে, তাহলে যুদ্ধের অবসানের আলোচনা হবে, যুদ্ধবিরতি নয়, একদম চিরতরে যুদ্ধ বন্ধ হবে, সেই রকম আলোচনা হবে। ইরান এই প্রস্তাবগুলো দিয়ে বলেছে এইগুলোর একটাও সম্ভবত আমেরিকা মানবে না এবং যুদ্ধের অবসানের সম্ভাবনাও তেমন একটা নেই। তবে আমরা আমেরিকাকে যে প্রস্তাব দিলাম,
সেই ব্যাপারে আমরা তাদের অপেক্ষায় আছি। ইরানের পক্ষ থেকে কথা পরিষ্কার করে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে এই যুদ্ধবিরতির 15 দফা প্রস্তাব দিয়ে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো ইরানকে প্রতারণা করতে চেয়েছিল। আমরা সেই ফাঁদে পা দিতে চাই না, আমরা তাদের ফাঁদে পা দিয়ে তাদের সাথে আলোচনায় বসবো না। ইরান একথাও বলেছে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে এই প্রস্তাব দিয়েছে মূলত আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে চাই যে তারা শান্তির পক্ষে, তারা যুদ্ধের পক্ষে না। আর ইরান যদি এই ব্যাপারে কোনো কথা না বলে, শুধু যুদ্ধ করতে থাকে, তাহলে তারা আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির ভেতর দিয়ে দেখাবে যে ইরান যুদ্ধবাজ একটা জাতি, তারা যুদ্ধবাদী নীতি অনুসরণ করছে, যুদ্ধ চাই। ফলে ইরান তাদের পক্ষ থেকে জবাব দিয়েছে এবং নতুন প্রস্তাব দিয়েছে। দেখা যাক কি হয়। শেষ পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য দিয়ে আমি শেষ করি। তিনি বলেছেন যে ইরান পাগল হয়ে উঠেছে আমেরিকার সাথে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য। এই কথা যখন বলছেন, আমি আল জাজিরা টেলিভিশনে দেখলাম, তখন তার পাশে বসা আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ তিনি হাসছেন। ডোনাল্ড ট্রাম্প এটা আসলে বোঝে কিনা আমি জানি না। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আপনাদের কাছে জিজ্ঞেস করি, ডোনাল্ড ট্রাম্প কি পিট হেগসেথের এই হাসির অর্থ বোঝেন? পিট হেগসেথ কেন হাসছেন? তিনি কি তা বোঝার মতো অবস্থা রাখেন? আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন আসলে তা সত্য নয় এবং এই অসত্য কথা অবলীলায় ডোনাল্ড ট্রাম্প বলে যাচ্ছেন, এই জন্যই পিট হেগসেথ হাসছেন? আপনাদের কি এমনটা মনে হয়? মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে, আলোচনা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।